তো এখন আমরা হচ্ছে শুরু করব এখান থেকেই। এনসি সয়েল এবং ওসি সয়েল সম্পর্কে আপনারা জেনেছেন। তারপর হচ্ছে আমরা ক্যাসাগ্রান্টের গ্রাফ কিভাবে হচ্ছে প্রি কনসলিডেশন প্রেশার বের করতে হয় সেটা আমরা দেখেছি। তো আমার স্লাইডে কিছুটা ভুল আছে, তো তার জন্য হচ্ছে আপনাদের যে মেইন স্লাইড, এই যেটা বইয়ের অংশ, এই বইয়ের স্লাইডের অংশটাও দেওয়া আছে, দুইটা পিডিএফ দেওয়া আছে ক্লাস ওয়ার্কে, ঠিক আছে? তো এইখানে যে প্রসিডিউরটা দেওয়া আছে সেখান থেকে এই জিনিসটা দেখে নেবেন, বা এই যে এখানে এই যে 11.13, ঠিক আছে, এইটা এইটা হচ্ছে আপনারা দেখবেন। এবং এটার যে রাইটিংটা, সেটা রাইটিংটা এই যে এখানে লেখা আছে, অর্থাৎ গ্রাফিক্যাল প্রেজেন্টেশন অফ প্রি কনসলিডেশন প্রেশার, ঠিক আছে, ক্যাসাগ্রান্ডের, যে আমরা কীভাবে প্রি কনসলিডেশন প্রেশার সিগমা সি প্রাইমটা বের করব। এখন কথা হচ্ছে যে সিগমা সি প্রাইম অ্যাকচুয়ালি জিনিসটা কি? প্রি কনসলিডেশন প্রেশার, তাই না? তো প্রি কনসলিডেশন প্রেশারটা কার থাকে? ওভার কনসলিডেট সয়েলের থাকে। তো সেই ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে আমরা যে প্রসিডিউরটা ফলো করছি, যেই প্রসিডিউরে আসলে এখান থেকে আমরা প্রি কনসলিডেশন প্রেশার সিগমা সি প্রাইমটা বের করছি, তাই না? এই যে এটা বের করছি। তো এই প্রসিডিউরটা অ্যাকচুয়ালি এনসি সয়েল এবং হচ্ছে ওসি সয়েল দুইটার ক্ষেত্রেই বের করা সম্ভব। কিন্তু বিষয়টা যেটা হয় সেটা হচ্ছে যে আপনারা নিশ্চয়ই আগের ক্লাসে যারা জেনেছেন, সেটা হচ্ছে যে আমাদের যে নর্মালি কনসলিডেটেড সয়েলটা থাকবে সেটার কিন্তু প্রি কনসলিডেশন প্রেশার বলতে যেটা থাকে সেটা হচ্ছে যে নর্মাল যে ইফেক্টিভ স্ট্রেস আছে বর্তমানে সেটার সমান। বিষয়টা কি একটু ভালো মতো বুঝিয়ে বলি। এনসি সয়েলের ক্ষেত্রে জিনিসটা কি, যে বর্তমানে যে ওভারবার্ডেন প্রেশারটা আছে সেইটাই তার ম্যাক্সিমাম স্ট্রেস, তাই না? তো সেই ক্ষেত্রে যেটা হয়, আর প্রি কনসলিডেশন জিনিসটা কি? প্রি কনসলিডেশন প্রেশার অর্থাৎ কোনো একটা সয়েল এর পূর্ব অবস্থায় এমন একটা প্রেশারে ছিল যেটা হচ্ছে বর্তমান প্রেশারের থেকে অনেক বেশি ছিল, তাই না? আর এনসি সয়েলের বেলায় কি, বর্তমানে যে প্রেশারটা আছে সেইটাই তার ম্যাক্সিমাম প্রেশার। তো এই জন্য এনসি সয়েলের ক্ষেত্রে আমরা কি করতে পারি, এইটার যেটা হয় সেটা হচ্ছে যে একটা রেশিও আছে, সেটা হচ্ছে যে ওভার কনসলিডেশন রেশিও, ঠিক আছে? তো যখন হচ্ছে এনসি সয়েলের জন্য আমরা করব, তখন হচ্ছে ওসিআর এর ভ্যালু হবে হচ্ছে 1, আর ওসি সয়েলের জন্য হবে হচ্ছে মোর দেন গ্রেটার দেন 1। এইটা হচ্ছে দুইটা ভ্যালু, ঠিক আছে? তো এইখানে যে ক্যাসাগ্রান্ডের যে গ্রাফটা দেখিয়েছে, বা ক্যাসাগ্রান্ডের যে গ্রাফিক কনস্ট্রাকশন প্রি কনসলিডেশন প্রেশার, এটা হচ্ছে দুইটা সয়েলের জন্যই বের হবে, দুইটা সয়েলের জন্যই প্রসিডিউরটা সেম। কিন্তু এনসি সয়েলের জন্য আমার সিগমা সি প্রাইম এটা হবে হচ্ছে সিগমা নট প্রাইম, অর্থাৎ বর্তমানে যে ম্যাক্সিমাম প্রেশার সেইটাই হচ্ছে তার প্রি কনসলিডেশন প্রেশার। এই হচ্ছে বিষয়। তো এর পরের অংশগুলো থেকে আমরা শুরু করব, সেটা হচ্ছে যে আমাদের যে এই যে আমরা বিভিন্ন জিনিস শিখলাম, সেটা হচ্ছে যে ওসি সয়েল বা এনসি সয়েল এবং হচ্ছে প্রি কনসলিডেশন প্রেশার, এই জিনিসগুলো শেখার মাধ্যমে আমরা আসলে কি এস্টাবলিশ করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের সয়েলের এই জিনিসগুলো থেকে সেটেলমেন্টটা বের করতে হয়। সেটেলমেন্ট, যে কতটুকু সেটেলমেন্ট হতে পারে, কতটুকু ওভারবার্ডেন প্রেশার আসলে সেই সয়েলটার কতটুকু সেটেলমেন্ট হতে পারে, এবং সেটেলমেন্ট হওয়ার কারণটা কি? সয়েলটা কনসলিডেট হয়ে যাবে, এক্সপালশন অফ ওয়াটার হবে, সেই ক্ষেত্রে সয়েলের সেটেলমেন্ট হবে। এখন সেই সেটেলমেন্টের ক্রাইটেরিয়াটা কীরকম, কতটুকু সেটেলমেন্ট আমরা অ্যালাউ করব সেটা। তো দুইটা জিনিস দেখতে পাচ্ছেন সামনে, একটা হচ্ছে সিসি এবং হচ্ছে সিসি এবং হচ্ছে সিএস। এখন দুইটা দ্বারা আসলে কি বোঝে, নর্মালি একটু বুঝে ফেলি। সেটা হচ্ছে দুইটা হচ্ছে স্লোপ, দুইটা জিনিস দ্বারাই আমরা কোনো না কোনো স্লোপকে বুঝি। স্লোপটা কীরকম, আমরা যে হচ্ছে এই ভয়েড রেশিও ভার্সেস হচ্ছে নর্মাল স্ট্রেস যদি আমরা গ্রাফ ড্র করি, সেটা এনসি সয়েল হোক বা ওসি সয়েল হোক, যে ধরনের সয়েলই হোক, সেই ক্ষেত্রে যেটা হয়, যেটা আগের দিন বলেছিলাম, যে আমরা যখন কোনো একটা সয়েলের উপরে ওভারবার্ডেন প্রেশার দিই, তাই না, তখন কি হবে, তখন হচ্ছে প্রেশার যত বাড়বে আমার ভয়েড রেশিও কি তত কমতে থাকবে, তাই তো? তাহলে সেই ক্ষেত্রে যখন হচ্ছে আমরা লোডিং করছি,
অর্থাৎ কোনো একটা সয়েল সিস্টেমের উপরে আমরা লোড অ্যাপ্লাই করছি, সেই ক্ষেত্রে প্রেশার বাড়বে, ভয়েড রেশিওর ভ্যালুটা আস্তে আস্তে কমবে। তো সেই ক্ষেত্রে এই যে একটা কার্ভ অথবা হচ্ছে আমাদের যেই গ্রাফটা আমরা পাবো, সেখানে যে কার্ভটা হবে সেইটার যদি আমরা একটা স্লোপ নিই, সেই স্লোপটাকে আমরা বলবো হচ্ছে কম্প্রেশন ইন্ডেক্স। কম্প্রেশন মানে তো বুঝতেছেনই যে আমরা কোনো একটা প্রেশারাইজ করছি, যার কারণে আমরা যে স্লোপটা পাবো সেটা হচ্ছে কম্প্রেশন ইন্ডেক্স। আচ্ছা, আর সিএসটা কি? সিএসটা হচ্ছে সোয়েল ইন্ডেক্স অথবা হচ্ছে রিবাউন্ড ইন্ডেক্স। তাহলে একটা যদি লোডিংয়ের জন্য হয়, আর একটা হবে কিসের জন্য? আনলোডিং হতে পারে না? বেসিক্যালি জিনিসটা যেটা হবে সেটা হচ্ছে যে আমরা যখন ওভার কনসলিডেটেড সয়েল নিয়ে কাজ করব, তখন আপনারা দেখবেন যে ওভার কনসলিডেটেড সয়েলের ক্ষেত্রে জিনিসটা অ্যাকচুয়ালি কি, যে এখন বর্তমানে যে প্রেশারটা আছে বা ওভারবার্ডেন প্রেশারটা আমরা দিচ্ছি, সেটা প্রিভিয়াস কোনো প্রেশারের থেকে কম আছে। অর্থাৎ প্রিভিয়াসলি তার উপরে কোনো একটা প্রেশার ছিল, যেটা একটা এই যে আগে একটা ছবি দেখিয়েছিলাম যে এই যে ওসি সয়েলের ক্ষেত্রে যে একটা কনস্ট্রাকশন করা হচ্ছে, তার আগে যে প্রেশারটা ছিল সেটা ছিল হিউজ, অনেক বেশি ছিল। তাহলে যেটা হচ্ছে যে এই কনস্ট্রাকশনটা করার আগে প্রিভিয়াস যে কনস্ট্রাকশনটা ছিল সেটাকে সরাতে হয়েছে। তাহলে প্রিভিয়াস কনস্ট্রাকশন সরানোর ফলে এইখানে সয়েল সিস্টেমে আনলোডিং হয়েছে, অর্থাৎ লোডটাকে রিলিজ করা হয়েছে, যার কারণে আমাদের যে গ্রাফটা প্রডিউস হবে সেই গ্রাফটা হচ্ছে এটা, এবং এই ক্ষেত্রে আমরা সিএস পাবো, সোয়েল ইন্ডেক্স। তো এইটুকুই বিষয় বোঝার ছিল। এখানে জাস্ট হচ্ছে নিচে কিছু কথা লেখা আছে যে কিভাবে আমরা এই দুটো জিনিসকে বের করতে পারবো। সবসময় যে আমরা গ্রাফ থেকে বের করব তা না, আমাদের কিছু ইকুয়েশনস আছে সেখান থেকেও আমরা বের করতে পারবো। তো সোয়েল ইন্ডেক্স হচ্ছে সিএস, আর হচ্ছে কম্প্রেশন ইন্ডেক্স হচ্ছে সিসি, এইটুকু আমরা মনে রাখি। এর পরের স্লাইডটা হচ্ছে সেটেলমেন্ট ক্যালকুলেশন, কিভাবে আমরা সেটেলমেন্টটাকে ক্যালকুলেশন করব। তো দেখেন, প্রথমে হচ্ছে আমাদের কোনো একটা সয়েলের ক্ষেত্রে প্রথমে যেটা বের করতে হবে সেটা হচ্ছে যে এক্সিস্টিং ওভারবার্ডেন প্রেশার, হ্যাঁ, যে আমরা কতটুকু প্রেশার এই সয়েল সিস্টেমটার উপরে নতুন করে অ্যাড করছি, ঠিক আছে? অ্যাড করার পর তারপরে দেখতে হবে যে এই সয়েলটা কি এনসি সয়েল নাকি হচ্ছে ওসি সয়েল। দুইটা সয়েলের মধ্যে পার্থক্য থাকতে হবে যে এনসি সয়েল নাকি হচ্ছে ওসি সয়েল। তো এনসি সয়েল যদি হয় তাহলে হচ্ছে ইকুয়েশনটা চলে আসবে এরকম, আর যদি ওসি সয়েল হয় তাহলে চলে আসবে এই দিক বরাবর, ঠিক আছে? মাইকটা একটু মিউট করে নেন। তো যদি নর্মালি কনসলিডেটেড সয়েল হয় সেই ক্ষেত্রে আমরা ইকুয়েশন ব্যবহার করব এটা, আর ওভার কনসলিডেটেড ক্লে হলে সয়েল হলে তাহলে করব এটা। এবং ওসি সয়েলের ক্ষেত্রে আবার দেখেন, যদি ওসি হয় তাহলে সেই ক্ষেত্রে এখানে আবার দুইটা বিষয় আছে। দুইটা বিষয় হচ্ছে যে যদি এক্সটার্নাল লোড এবং এক্সটার্নাল লোড যেটা আমরা সরাসরি অ্যাপ্লাই করছি সেটার সাথে যদি বর্তমান ইফেক্টিভ স্ট্রেস দুইটা যোগ করে যদি সেটা প্রি কনসলিডেশন প্রেশারের কম হয়, সেই ক্ষেত্রে যেটা হবে সেই ক্ষেত্রে আমাদের একটা ইয়েস হলে হচ্ছে এই সূত্রটা এবং নো হলে হচ্ছে এই সূত্রটা, এই তিনটা হচ্ছে ইকুয়েশন, তিনটে ইকুয়েশন। তাহলে বিষয়টা কি, একটা ম্যাথ সামনে আমরা দেখব যেখান থেকে আমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো যদি আমাদের এনসি সয়েল হয় সেই ক্ষেত্রে হচ্ছে এই ইকুয়েশনটা আমরা ব্যবহার করব, এবং এখানে দেখেন শুধুমাত্র সিসি আছে, কম্প্রেশন ইন্ডেক্স আছে। আচ্ছা, যখন আমরা ওসি সয়েলের জন্য করব ওসি সয়েল, সেই ক্ষেত্রে আবার দুইটা ইকুয়েশন। এই ইকুয়েশনে দেখেন এখানে শুধুমাত্র সিএস আছে, সোয়েল ইন্ডেক্স আছে, এবং পরবর্তী ইকুয়েশনে কিন্তু সিএস এবং সিসি দুইটাই আছে। এটা একটু মাথায় রাখেন, পরবর্তীতে বলছি যে কিভাবে কি হচ্ছে। তো তিনটে ইকুয়েশন আপনাদের যে পিডিএফ দুইটাই দেওয়া আছে, সেই দুইটা ইকুয়েশনে 11.29, 11.31 এবং হচ্ছে 11.32, এই তিনটে ইকুয়েশন আপনাদের মনে রাখতে হবে। তো কখন কোনটা ব্যবহার করা যায় সেটা একটু, যেটা বললাম একটু সামারি দিলাম। এখন হচ্ছে আসেন আমরা আমাদের যে রিয়েল ম্যাথ সেটাতে আমরা চলে যাই। এক্সাম্পল 11.4, এইখানে হচ্ছে আমরা একটা ছবি দেখব, পিকচার আছে। সেই ক্ষেত্রে যেটা হবে যে একটা সয়েল প্রোফাইলকে আপনাকে দেখানো হবে, এর উপরে ইউনিফর্মলি লোড আছে, অ্যাপ্লাই করা আছে,
সেটেলমেন্টটা বের করতে বলেছে যে কতটুকু সেটেলমেন্টটা হবে, এবং সেটা শুধুমাত্র ক্লে লেয়ারের ক্ষেত্রেই হবে, কিন্তু স্যান্ড সয়েলে তার সেটেলমেন্ট হবে না, কারণ সেখানে তার কনসলিডেশন হওয়ার সুযোগ নেই। তাহলে প্রথম ক্ষেত্রে দেখেন আপনাকে বলে দিয়েছে যে দ্য ক্লে ইজ নর্মালি কনসলিডেটেড। প্রথম ক্ষেত্রে বলে দিয়েছে নর্মালি কনসলিডেটেড, এবং পরবর্তীতে বলে দিয়েছে যে প্রি কনসলিডেশন প্রেশার আছে, তার মানে পরের দুটো হচ্ছে ওসি সয়েলের জন্য। প্রি কনসলিডেশন প্রেশার যেহেতু এক্স্যাক্টলি বলে দিয়েছে, সেটা হচ্ছে ওসি সয়েলের জন্য। তো এখন দেখেন এই যে ছবিটা একটু ভালো মতো খেয়াল করেন। প্রথমে এইটা হচ্ছে তার এডিশনাল স্ট্রেস, যেটা হচ্ছে আপনি নতুন করে সয়েল সিস্টেমটার উপরে দিচ্ছেন। তা আমাদের ক্লে লেয়ারটা কোনটা? ক্লে লেয়ারটা হচ্ছে এই যে এটা, এইটা হচ্ছে ক্লে লেয়ার। তাহলে কনসলিডেশনটা কোথায় হবে? ক্লে লেয়ারের উপরে হবে। এখন ক্লে লেয়ারের উপরে মানে ক্লে লেয়ারটার ভেতরে যদি কনসলিডেশনটা হয়, তাহলে প্রথমে আপনাকে যেটা বের করতে হবে যে এই ক্লে লেয়ারটার বর্তমানের স্ট্রেসটা কতটুকু আছে। এটা তো আপনার এডিশনাল স্ট্রেস, নতুন করে অ্যাড করছেন, কিন্তু এই স্ট্রেসটা যদি নাও থাকতো, এই ক্লে লেয়ারটার একটা মিড পয়েন্ট চিন্তা করবেন। সাপোজ এইটা হচ্ছে এ পয়েন্ট, তাহলে এ পয়েন্টের উপরে কে আছে, বা এ পয়েন্টের উপরে ওভারবার্ডেন প্রেশার কে দিচ্ছে, সেটাকে দিচ্ছে এই যে এতটুকু হচ্ছে ক্লে সয়েল এবং এতটুকু হচ্ছে স্যান্ড। এই দুইটা লেয়ার মিলে আমাদের পয়েন্ট এতে প্রেশার দিচ্ছে এডিশনাল স্ট্রেস ছাড়াও। আমার কথাকে বুঝতে পারছেন? এডিশনাল স্ট্রেস ছাড়াও এ পয়েন্টে দুইটা জিনিস প্রেশার দিচ্ছে। একটা হচ্ছে এই ক্লে লেয়ারের এতটুকু মিড পয়েন্টে ধরে নিয়েছি, কারণ হচ্ছে আমাদের ওইখানে তো একটা অর্থাৎ সিজি হিসেবে আমরা ধরে নিয়েছি সেন্টার পয়েন্ট, যে আমরা সব পুরো ক্লে লেয়ারটাকে একটা সেন্টার পয়েন্টে নিয়ে এসেছি। তো এখন এই পয়েন্টটার উপরে যারা আছে বা যে সকল বিষয়গুলো আছে সবগুলোর একটা ওয়েট আছে, সেই ওয়েটের জন্য এটার উপরে কতটুকু স্ট্রেস আসতেছে সেটা আমরা হিসাব করব। তো দেখেন প্রথম পার্টটাই হচ্ছে দ্য অ্যাভারেজ ইফেক্টিভ স্ট্রেস। সেটেলমেন্টটা তো অ্যাকচুয়ালি ইফেক্টিভ স্ট্রেসের জন্যই হবে, তাই না? অর্থাৎ কনসলিডেশন হয়ে যাওয়ার পর ইফেক্টিভ স্ট্রেস সয়েলের ভেতরে যেটা আছে তার উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের সেটেলমেন্ট ক্যালকুলেশন করতে হবে। তো দেখেন অ্যাভারেজ ইফেক্টিভ স্ট্রেস অ্যাট দ্য মিডল অফ দ্য ক্লে লেয়ার, মিড পয়েন্টে ধরে নিয়েছে, অর্থাৎ এ পয়েন্টের জন্য। ঠিক আছে, এটা হচ্ছে এ পয়েন্টের জন্য। তাহলে এ পয়েন্টের উপরে কে আছে সেটা একটু আমি হিসাব করি। দেখেন প্রথম যে 2 মিটার, সেই 2 মিটারে হচ্ছে একটা সয়েল আছে, স্যান্ড আছে, সেই স্যান্ডের হচ্ছে ইউনিট ওয়েট দেওয়া আছে এবং সেটা লেখা আছে ড্রাই লেখার কারণ তো বুঝতেই পারছেন যে এইখান থেকে নিচে থেকে আমাদের ওয়াটার টেবিলটা শুরু হয়েছে। তাহলে দেখেন 2 ইন্টু ড্রাই, 2 ইন্টু গামা ড্রাই, অর্থাৎ সিগমা ইজ ইকুয়ালস টু হচ্ছে গামা এইচ। এই সূত্র অ্যাপ্লাই করে আমরা হচ্ছে আস্তে আস্তে সবগুলোর স্ট্রেস ক্যালকুলেশন করব। তো 2 ইন্টু গামা ড্রাই কেন করা হয়েছে? 2 মিটার হচ্ছে তার ডেপথ এবং ইউনিট ওয়েটটা হচ্ছে ওই যে গামা ড্রাই। ঠিক আছে, আচ্ছা এর পরের অংশটুকু কি? এর পরের অংশটুকু হচ্ছে এই যে এতটুকু কি আছে? স্যান্ড আছে। কিন্তু এটা কি ধরনের স্যান্ড? স্যাচুরেটেড স্যান্ড। এই যে দেখেন গামা স্যাচুরেটেড। তাহলে স্যাচুরেটেড যদি থাকে তাহলে সেটাকে কি করতে হবে? আমাকে পোর ওয়াটার প্রেশারটা বাদ দিতে হবে, তাই না? পোর ওয়াটার প্রেশারটাকে বাদ দিতে হবে। তাহলে সেটা কিভাবে বাদ দিব? সিগমা প্রাইম ইজ ইকুয়ালস টু হচ্ছে সিগমা মাইনাস ইউ, এটাই তো। তাহলে সিগমা সমান সমান কি লেখা যায়? গামা এইচ মাইনাস ইউ। আমরা সরাসরি লিখি, আলাদাভাবে না লিখে। তাহলে আমাদের ইফেক্টিভ স্ট্রেসটা মেপে নিতে হবে, তাই না? তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? আমাদের ডেপথ দেওয়া আছে 4 মিটার, তো এখন 4 ইন্টু কি করতে হবে? এই যে গামা স্যাচুরেটেড ইউনিট ওয়েট থেকে আমাদের গামা ডব্লিউটা মাইনাস করতে হবে। ঠিক আছে, পোর ওয়াটারটা প্রেশারটাকে আমাদের বাদ দিয়ে দিচ্ছি, পোর ওয়াটার যে প্রেশারটা আছে সেটাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি। অর্থাৎ যদি আমরা সিগমা প্রাইম বের করতে চাই, সিগমা মাইনাস হচ্ছে ইউ, সেই ক্ষেত্রে আমাদের যেটা হবে সেটা হচ্ছে যে দুই পাশে কি আছে? 4 ইন্টু হচ্ছে গামা স্যাট মাইনাস
4 ইন্টু হচ্ছে গামা ডাব্লু। তো সেখান থেকে আমরা কমন নিয়ে গামা স্যাট মাইনাস হচ্ছে গামা ডাব্লু, এই যে এই জিনিসটা আমরা করলাম। তাহলে দেখেন এই জিনিসটাই হলো। এবার কি আছে, স্যান্ডের পরের লেয়ারটা হচ্ছে ক্লে লেয়ার, তাই না? তাহলে ক্লে লেয়ার কতটুকু আছে দেখেন, মিড পয়েন্টটাকে আমরা ধরে নিয়েছি, তাই না? তাহলে 3.5 অর্ধেকে হচ্ছে আমাদের এ পয়েন্টের অবস্থান। তাহলে এ পয়েন্টটা যদি মিড পয়েন্ট হয়, তাহলে এর উপরের যতটুকু ক্লে লেয়ার আছে ততটুকুর জন্য যেই প্রেশারটা আসছে সেটা আমরা হিসাব করব। এখন দেখেন উপরে তো ওয়াটার টেবিলটা এইখান থেকে শুরু হয়েছে, তার মানে কি ওয়াটার টেবিল যেই পয়েন্ট থেকে শুরু হবে তার নিচের সমস্ত জায়গাতেই কি আছে, ওয়াটার আছে, ঠিক আছে? তাহলে দেখেন 3.5 ডিভাইডেড বাই 2, এটা কেন হলো? ওই যে বললাম আমাদের টোটাল ক্লে লেয়ারের অর্ধেক নিয়ে চিন্তা করতে হবে, কারণ এ পয়েন্টটা আছে হচ্ছে মাঝখানে। এ পয়েন্টের নিচে কে আছে তা নিয়ে আমার দরকার নেই কিছু, এ পয়েন্টের উপরে যারা যারা আছে যতটুকু লেয়ার আছে ততটুকুর জন্য যে স্ট্রেস সেইটা হচ্ছে আমাদের হিসাব করতে হচ্ছে। তাহলে 3.5 ডিভাইডেড বাই 2 এবং গামা স্যাচুরেটেড ক্লে মাইনাস হচ্ছে গামা ডাব্লু, পোর ওয়াটার প্রেশারটাকে বাদ দিয়ে দিলাম ইফেক্টিভ স্ট্রেস আনার জন্য। তাহলে দেখেন আমাদের এই যে ক্যালকুলেশনটা আমরা করলাম 76, এটা অ্যাকচুয়ালি কি, এইটা হচ্ছে যদি আমাদের এখানে এক্সটার্নাল কোনো স্ট্রেস নাও থাকে, শুধুমাত্র এই পয়েন্ট এ ক্লে লেয়ারের মিড পয়েন্টের উপরে যারা যারা আছে তাদের জন্য এর যে স্ট্রেস, ইফেক্টিভ স্ট্রেস, সেইটাই হচ্ছে আমাদের এই যে 76। এ পয়েন্টে আমাদের টোটাল ইফেক্টিভ স্ট্রেস, এই যে ইফেক্টিভ স্ট্রেস কত সেটাই হচ্ছে আমাদের 76। এইটা কি যদি এক্সটার্নাল স্ট্রেস নাও থাকে, তারপরও শুধুমাত্র সয়েলের নিজের ওয়েটের জন্য যে স্ট্রেসটুকু আমার এই ক্লে লেয়ারে আসতেছে, আমরা এই স্ট্রেসটাদের অ্যাকচুয়ালি কী করব, এই স্ট্রেসটার কারণে আমাদের সয়েলের ভেতরে যে ওয়াটারটা আছে সেই ওয়াটারটা কী হয়ে যাবে, স্ট্রেস আসলে এক্সপালশন হয়ে যাবে, তাই না? চলে যাবে, চলে গেলে সয়েলটা সেটেল করবে, এই হচ্ছে বিষয়। তো এখন এই যে 76 যেই বের হলো 76 কিলোনিউটন পার মিটার স্কোয়ার, এইটা হচ্ছে সয়েলের এক্সিস্টিং ইফেক্টিভ স্ট্রেস। এখন এর সাথে আপনাকে কি যোগ করতে হবে, এডিশনাল স্ট্রেস, সেটার ভ্যালু কত, এই যে 100 কিলোনিউটন পার মিটার স্কোয়ার, এইটা হচ্ছে এক্সটার্নালি। ধরেন আপনি একটা বিল্ডিং বসাইলেন অথবা হচ্ছে একটা ফুটিং বসালেন, সেই ফুটিংয়ের জন্য যে স্ট্রেসটা এই সয়েলের উপরে অ্যাড হচ্ছে, তার মানে এ পয়েন্টের উপরে আপনি এক্সটার্নাল স্ট্রেস তো দিচ্ছেনই, তারপর আবার সেই এ পয়েন্টের উপরে সয়েলের যতটুকু ওয়েট আছে তার জন্য একটা স্ট্রেস আছে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে প্রথমে যে আমাদের ইকুয়েশনটা চাইলো সেটা হচ্ছে যে নর্মালি কনসলিডেটেড সয়েলের জন্য, নর্মালি এই যে প্রথম অংশটা হচ্ছে নর্মালি কনসলিডেটেড ক্লে। তাহলে এইটার জন্য আমাদের কি সূত্র, এনসি সয়েলের জন্য শুধুমাত্র থাকবে হচ্ছে কে, সিসি। সিসি মানে কম্প্রেশন ইন্ডেক্স, হ্যাঁ লেকচারের প্রথমে যেটা বললাম। তো সেই ক্ষেত্রে ইকুয়েশন হচ্ছে এই যে এটা, দেখেন এখানে শুধুমাত্র সিসি আছে, সিসি এই যে, ঠিক আছে, সিসি আছে। আচ্ছা, তাহলে ইকুয়েশনটা কি, সিগমা নট প্রাইমটা হচ্ছে এই যে 76 যেটা বের করলাম এটা, আর ডেল্টা সিগমা হচ্ছে যেটা এক্সটার্নাল স্ট্রেস এক্সট্রা, তাই না? যতটুকু স্ট্রেস আপনি নতুন করে দিচ্ছেন, সেটা আপনি বিল্ডিং বসান বা হচ্ছে যে কোনো একটা ফুটিং বসান যেটার জন্য আসছে। আর এইচটা কোনটা, এইচটা হচ্ছে ক্লে লেয়ারের ডেপথ, কনসলিডেশন যতটুকু লেয়ারের মধ্যে হবে, কতটুকু লেয়ারের মধ্যে হবে, এই যে ক্লে লেয়ারের যতটুকু ডেপথ সেইটাই হচ্ছে এটার এইচ, ঠিক আছে? তাহলে এইখানে এইচ আর সিসি বের করার সূত্র দেখেন, এই যে 0.009 লিকুইড লিমিট -10, অর্থাৎ কোনো একটা সয়েলের যদি আপনি লিকুইড লিমিট জানেন সেই ক্ষেত্রে আপনি সেখান থেকে তার কম্প্রেশন ইন্ডেক্সটা বের করে ফেলতে পারেন। এটা হচ্ছে ইকুয়েশন, ঠিক আছে? এই যে কম্প্রেশন ইন্ডেক্স সিসি ইজ ইকালস টু 0.009 ইন্টু লিকুইড লিমিট মাইনাস হচ্ছে 10। এটা কোথায় আছে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে অনেকগুলো ইকুয়েশন আছে যেগুলো দিয়ে হচ্ছে আমরা এই কম্প্রেশন ইন্ডেক্স এবং হচ্ছে রিকম্প্রেশন ইন্ডেক্স, সোয়েল ইন্ডেক্সটা বের করতে পারবো। এই যে 11.33 0.009 লিকুইড লিমিট মাইনাস হচ্ছে 10, এটা হচ্ছে আশা করি লিকুইড লিমিট মনে আছে আপনাদের, প্রিভিয়াস যে আমরা মিড টার্মের আগে এই লিকুইড লিমিটের বিষয়গুলো শিখেছিলাম।
ঠিক আছে? তো সেখান থেকে আমরা ইকুয়েশন দিয়ে সিসি বের করে ফেললাম, তাহলে সেটার ভ্যালু কত আসলো 0.27। তাহলে দেখেন এখানে সবগুলো ভ্যালু বসিয়ে দিলে আমাদের সেটেলমেন্ট 191 মিলিমিটার চলে আসলো, 191 মিলিমিটার চলে আসলো। বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে এইটা গেল হচ্ছে কোনটার জন্য, যদি সয়েলটা এনসি সয়েল হয়। কোনটা হয়? এনসি সয়েল। এনসি সয়েলের জন্য হচ্ছে এই ইকুয়েশন। এবং এনসি সয়েলের ক্ষেত্রে কি আছে, শুধুমাত্র এই কম্প্রেশন ইন্ডেক্সটা আছে, সিসি আছে। কিন্তু যখন আমরা ওসি সয়েল করব, এই যে পার্ট বিতে, পার্ট বি হচ্ছে ওসি সয়েল, ওসি সয়েল, এর জন্য কে কে আছে, কম্প্রেশন ইন্ডেক্সও আছে, আবার সোয়েল ইন্ডেক্সও আছে। কারণটা যদি আর একবার একটু বলে দিই, যে ওভার কনসলিডেটেড সয়েলের জন্য আপনার কিন্তু প্রি কনসলিডেশন প্রেশার আছে। সেটা কি? সেটা হচ্ছে প্রি হিস্টোরিক স্ট্রেস, অর্থাৎ বর্তমানে যে স্ট্রেসটা আছে তার থেকে প্রিভিয়াসলি তার স্ট্রেসটা অনেক বেশি ছিল, এখন কম আছে। ঠিক আছে, এখন কম আছে। তো সেই ক্ষেত্রে আমাদের এই দুইটা ইকুয়েশনই আসে, অর্থাৎ এখানে লোডিং এবং আনলোডিং দুইটা কন্ডিশনই অ্যাপ্লাই হচ্ছে। তো যদি আমি একটু জিনিসটা আরেকবার একটু গ্রাফিক্যালি বোঝানোর ট্রাই করি। এই ধরেন হচ্ছে ভয়েড রেশিও, আর এইদিকে হচ্ছে আমাদের নর্মাল স্ট্রেস, তাই না? এইটাতে আমাদের নর্মাল গ্রাফ, আমরা যেভাবে গ্রাফটা প্রিপেয়ার করব সামনে শিখবো আমরা, কিন্তু আমরা যতটুকু শিখেছি তার মধ্যে আমরা যদি ভয়েড রেশিও এবং হচ্ছে স্ট্রেস এই দুইটার গ্রাফ নেই, তাহলে এরকম একটা গ্রাফ হবে, অর্থাৎ স্ট্রেস যত বাড়বে ভয়েড রেশিওর ভ্যালুটা তত আস্তে আস্তে কমবে। তো সেভাবেই আঁকা আছে। তো সেই ক্ষেত্রে যেটা হয়, সাপোজ আপনি প্রি কনসলিডেশন প্রেশারটা বের করে ফেললেন, সেটা আছে কোথায়, এই যে ধরেন এইখানে, এই যে এ পয়েন্ট, ঠিক আছে, এ পয়েন্ট। তাহলে এ পয়েন্টে প্রি কনসলিডেশন প্রেশারের ভ্যালু আছে, সাপোজ কত দেওয়া আছে আমাদের পার্ট বি, বিতে কত দেওয়া আছে 200 কিলোনিউটন পার মিটার স্কয়ার, 200 কিলোনিউটন পার মিটার স্কয়ার। এটা কি? প্রি কনসলিডেশন প্রেশার, কোশ্চেনে দেওয়া আছে পার্ট বিতে। আচ্ছা, এখন ওভার কনসলিডেটেড সয়েলের জন্য আমাদের দুইটা কন্ডিশন, দুইটা, এই যে সিগমা নট প্রাইম, আশা করি দেখতে পাচ্ছেন, এই যে সিগমা নট প্রাইম প্লাস হচ্ছে ডেল্টা সিগমা ইজ লেস দেন প্রি কনসলিডেশন প্রেশার। এটা কি? সয়েলের বর্তমানে যে ইফেক্টিভ স্ট্রেসটা আছে, কত বের হলো আমাদের, 76 বের করেছিলাম না, 76। এই যে বর্তমানে কতটুকু প্রেশার আছে, এই যে প্রেজেন্ট ইফেক্টিভ স্ট্রেস 76.08। এইটা হচ্ছে আমাদের যে সয়েলটা আছে সেই সয়েলটার বর্তমানে কতটুকু ইফেক্টিভ স্ট্রেস আছে সেটা, এবং এর সাথে যোগ করেছেন কতটুকু, ডেল্টা এক্সটার্নাল স্ট্রেস কত, 100। এখন দুইটা যদি যোগ করেন, দেখেন এই যে 76 এবং হচ্ছে 100 যোগ করলে কত হয়, 176। আর আমাদের প্রি কনসলিডেশন প্রেশার আসে হচ্ছে 200। তার মানে এই এ পয়েন্ট যদি 200 হয়, তাহলে আপনার 176.08 এই পয়েন্টটা কোথায় হবে, এই পয়েন্টটা হবে এ পয়েন্টের আগে, এ পয়েন্টের আগে মানে বি পয়েন্টে হবে। বুঝতে পারছেন? আমাদের প্রি কনসলিডেশন প্রেশার যেটার ভ্যালু হচ্ছে 200, কোশ্চেনে দেওয়া আছে। কিন্তু আমরা যখন হচ্ছে এই যে এই দুটোকে যোগ করলাম, সেটা হচ্ছে বর্তমানে যে ইফেক্টিভ স্ট্রেস আছে এর সাথে যদি আমরা এক্সটার্নাল কোনো স্ট্রেস অ্যাড করি, সেই ক্ষেত্রে দুইটাকে সামেশন করলে যেটা আসে সেটা হচ্ছে 176.08 কিলোনিউটন পার মিটার স্কয়ার। তাহলে দেখতেই পাচ্ছেন যে 200-এর থেকে কম আছে। যদি 200-এর থেকে কম হয়, ইকুয়েশন যদি এটা হয়, কন্ডিশন যদি এটা অ্যাপ্লাই হয়, তাহলে ইকুয়েশন চলে আসবে এই যে এটা। ঠিক আছে, যদি 200-এর থেকে বেশি হতো তাহলে ইকুয়েশন চেঞ্জ হয়ে যেত। যদি ইয়েস হয় তাহলে একরকম, যদি নো হয় তাহলে একরকম। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তো ইকুয়েশন এইখানে দেয়া আছে, এবং এখানে দেখেন সিএস সোয়েল ইন্ডেক্স দেওয়া আছে, অর্থাৎ আনলোডিংয়ের জন্য যে স্লোপটা আসতো সেটা। তো সেটা আমরা কিভাবে বের করব, এটার একটা দিয়ে দিয়েছে যে আমাদের কোশ্চেনেই দেওয়া আছে যে সিএসটা হবে 1/5 অফ সিসি।
তাহলে আমরা নিশ্চয়ই সিসিটা বের করেছি, তাহলে সেইখান থেকে আমাদের কিন্তু সিএস এর ভ্যালুটা বের হয়ে যাবে। তাহলে সেটাই করব আমরা পরে। এই যে সিএস ইজ ইকুয়ালস টু হচ্ছে সিসি ডিভাইডেড বাই 5.027 ডিভাইডেড বাই 5, এখান থেকে আমরা সোয়েল কম্প্রেশন ইন্ডেক্স অর্থাৎ রিকম্প্রেশন ইন্ডেক্সের ভ্যালুটা বের করে ফেললাম সিএস। তাহলে এরপর আমরা ইকুয়েশনে বসাবো এবং সেক্ষেত্রে আমাদের সেটেলমেন্টের যে ভ্যালুটা সেটা চলে আসবে। এখন পার্ট সিতে কি বলেছে? পার্ট সি করলেই শেষ। পার্ট সিতে হচ্ছে আমাদের প্রি কনসলিডেশন প্রেশার হচ্ছে 150, 150 বলে দিয়েছে। তাহলে 150 যদি হয় সেই ক্ষেত্রে দেখেন আমাদের এক্সিস্টিং ওভারবার্ডেন প্রেশার ইফেক্টিভ স্ট্রেস সেটা তো আগের মতোই আছে 76, ঠিক আছে। এর সাথে হচ্ছে 100 যোগ করা হলো, কেন? ওই যে এক্সটার্নাল স্ট্রেস হচ্ছে 100, তাহলে সেটা করলে হচ্ছে 176। এখন বলছে যে আপনার সয়েলের প্রি কনসলিডেশন প্রেশার যদি 150 হয়, 150 রাইট, 150, যদি 150 হয় সেই ক্ষেত্রে এইটা হচ্ছে আমার এই পয়েন্টের জন্য আমার সিগমা সি প্রাইম সেটা হচ্ছে 150, আর আমার যে বর্তমান স্ট্রেস সেটা হচ্ছে কত? 176। তাহলে 150 থেকে 176 কি বড়? তাহলে পয়েন্টটা চলে আসবে এইখানে। দুইটার মধ্যে পার্থক্য নিশ্চয়ই বুঝতে পারছেন যে পার্ট বি এবং পার্ট সিতে দুইটার মধ্যে কি তফাৎ হয়েছে। তাহলে সেইটা যদি হয় সেই ক্ষেত্রে দেখেন এই যে এই হচ্ছে আমাদের কন্ডিশন, এই কন্ডিশনের জন্য আমাদের ইকুয়েশন হচ্ছে এটা। সো এই ইকুয়েশনে শুধুমাত্র সিএস এবং হচ্ছে সিসি এই দুটো বসানো হবে এবং বাকি সব কিছু আগের মতোই থাকবে। সেই ক্ষেত্রে আমাদের কতটুকু সেটেলমেন্ট হলো। তাহলে এখন এই সম্পূর্ণ ম্যাথটাতে আমাদের 3 ধরনের সেটেলমেন্ট হিসাব করা হচ্ছে, মানে 3 ভাবে। একটা যদি হচ্ছে আপনার সয়েলটা নর্মালি কনসলিডেটেড সয়েল হয় সেই ক্ষেত্রে আপনার সেটেলমেন্ট কত হতে পারে। যদি আপনারটা ওসি সয়েল হয় তো ওসি সয়েলের আবার দুইটা কন্ডিশন, সেই দুইটা কন্ডিশনে দেখলাম যদি বর্তমানে যে স্ট্রেস আছে সেটা যদি প্রি কনসলিডেশন প্রেশারের থেকে কম হয় তাহলে একটা সূত্র, আর যদি প্রি কনসলিডেশন প্রেশারের থেকে বেশি হয় তাহলে একরকম সূত্র। বুঝতে পেরেছেন আশা করি। তো এই ম্যাথটা অবশ্যই ভালো মতো পরীক্ষার সময় দেখার চেষ্টা করবেন, পরীক্ষার আগে অবশ্যই এটা দেখে আসবেন। এবার একটু ছোটোখাটো জিনিস দেখাই। আমাদের এই যে কনসলিডেশন জিনিসটা আছে এটার একটা কি বলে ডিগ্রি আছে, অর্থাৎ ডিগ্রি বলতে এরকম যে আপনার কনসলিডেশনটা এটা তো আসলে টাইম ডিপেন্ডেন্ট, তাই না? যে আপনি যত বেশি সময় দেবেন আপনার কনসলিডেশনটা ততটুকু হবে। তো সেই ক্ষেত্রে আমাদের এই যে 11.7 যে ইকুয়েশনটা আছে, আমরা 11.7 যে ম্যাথটা আছে এখান থেকে আমরা সেই জিনিসটাই দেখব যে টাইম ডিপেন্ডেন্সি অর্থাৎ কত পার্সেন্টের জন্য কতটুকু সময় লাগছে সেই জিনিসটা। তো দেখেন বলা আছে যে দ্য টাইম রিকোয়ার্ড ফর 50% কনসলিডেশন, অর্থাৎ কনসলিডেশন হওয়াটা মানেটা কি? সম্পূর্ণ ওয়াটারটা এক্সপালশন হয়ে যাওয়া। তো ধরে নেন আপনার কনসলিডেশনটা 50% হয়েছে এবং সেটা কতটুকুর জন্য? 25 mm thick clay layer in the laboratory 3 minutes 15 seconds। ল্যাবরেটরিতে একটা সয়েলের 25 মিলিমিটারের একটা ক্লে লেয়ার আছে, সেটা 50% কনসলিডেশন হতে 3 মিনিটস 15 সেকেন্ডসের মতো সময় লাগে। এখন বলতেছে যে এইটা যদি রিয়াল ফিল্ডে হয়, ইন দ্য ফিল্ড, একটা আছে হচ্ছে ল্যাবরেটরিতে, তাই না? যে সয়েলটাকে নিয়ে আসছেন ল্যাবরেটরিতে তো টেস্ট করবেন, তো ল্যাবের টেস্ট এবং হচ্ছে প্র্যাকটিক্যাল ফিল্ডের মধ্যে কিছুটা তো ডিফারেন্স থাকবে, তাই তো? তো সেই ক্ষেত্রে ফিল্ডে কতটুকু সময় লাগবে, এই সময়টা বেশি লাগার কারণ কি? কারণ হচ্ছে ফিল্ডে ওই ক্লে লেয়ারটার থিকনেস তো বেড়ে যাবে। এইটা হচ্ছে 25 mm আর এইটা হয়ে গেল 2 মিটার, তাহলে দুইটার মধ্যে নিশ্চয়ই ডিফারেন্স আছে, যার জন্য আমাদের সময়টা চেঞ্জ হয়ে যাবে। তো যাই হোক, যেটাই হোক, আমাদের এখানে এই জিনিসটার জন্য আমাদের ইকুয়েশন এস্টাবলিশ করা আছে, আমরা জাস্ট সেটা দেখব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে T50 মানে টাইম ফ্যাক্টর একটা, এবং T50 দুইটার জন্য কি হবে? সেম হবে। কীরকম? এই যে এইখানে একটা টেবিল আছে, এই যে দেখেন 50%-এর জন্য কতটুকু হবে, ঠিক আছে? এই যে দেখেন 50%-এর জন্য আপনার টাইম ফ্যাক্টর
50% consolidation, time factor 0.197, variation of TB with U. এখন এই যে দুইটা সয়েল আছে, এই দুইটা সয়েল কি একই ধরনের সয়েল? একটা ল্যাবরেটরিতে আছে আর একটা ফিল্ডে আছে, কিন্তু তাদের বৈশিষ্ট্য কি? সেম। তো সেই ক্ষেত্রে আপনাদের যে টিভি অর্থাৎ টাইম ফ্যাক্টর সেটা কি থাকবে? দুইটার জন্য কিন্তু সেম থাকবে, ঠিক আছে? ল্যাবে যেটা করছেন তার জন্য টাইম ফ্যাক্টরটা সেম, আবার ফিল্ডে যার জন্য করছেন তার জন্য টাইম ফ্যাক্টরটা সেম। তো ইকুয়েশন হচ্ছে সিভিটি ল্যাব ডিভাইডেড বাই হচ্ছে এইচডিআর স্কয়ার ল্যাব। তো প্রত্যেকটা জিনিসের এখানে লেখা আছে যে কোনটা কি। এইচডিআরটা দ্বারা বোঝাচ্ছে যে আমার যে ক্লে লেয়ারটা আছে সেটা ড্রেনেজ এরিয়া, আমার যে সয়েল সিস্টেমটা আছে সেটা ড্রেনেজ এরিয়া কতটুকু সেইটা। ওকে, আর কি আছে? আর হচ্ছে টি মানে হচ্ছে টাইম, আর সিভিটা হচ্ছে কোএফিশিয়েন্ট অফ কনসলিডেশন। তো যেহেতু দুইটাই একই সয়েল, তো দুইটার জন্য কি হয়ে যাবে? সেম হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আলটিমেটলি যেটা থাকে সেটা হচ্ছে যে ল্যাবরেটরি এবং হচ্ছে ফিল্ড এই দুইটার মধ্যে একটা রিলেশন চলে আসলো। রিলেশনটা আসলে মানে জিনিসটা যেটা হবে যে এখান থেকে সিবি দুইটাই যেহেতু একই সয়েল, দুইটা বাদ চলে যাচ্ছে, তাহলে থেকে যাচ্ছে হচ্ছে টি ল্যাবরেটরি ডিভাইডেড বাই এইচডিআর স্কয়ার ল্যাবরেটরি ইজিক্যালস টু হচ্ছে ফিল্ড আর হচ্ছে টাইম ডিভাইডেড বাই হচ্ছে ড্রেনেজ এরিয়ার হোল স্কয়ার, যেটা হচ্ছে ফিল্ডের জন্য। তো ল্যাবরেটরি এবং হচ্ছে ফিল্ড এই দুটো রিলেশন থেকে আমরা হচ্ছে বের করব এই যেটা। আচ্ছা, কী কী জিনিস আমার কাছে দেওয়া আছে সেইটা একটু দেখি। ল্যাবে কনসলিডেশন হতে 50% সেটা কত সময় লাগছিল? 3 মিনিট 15 সেকেন্ডস। তাহলে টোটাল টাইমটা কত? 180 প্লাস হচ্ছে 15, 195 সেকেন্ড। এটা কোথায় লাগছে? ল্যাবে। তাহলে এইখানে টি এর ভ্যালু হচ্ছে কত? 195 সেকেন্ডস। বোঝা গেছে? আচ্ছা, ড্রেনেজ এরিয়া কত আছে ল্যাবে? 25 মিলিমিটার। ড্রেনেজ এরিয়া কতটুকু আছে? 25 মিলিমিটার। তাহলে এখন একটা জিনিস একটু বোঝেন, এই ছবিটা একটু খেয়াল করেন। এই ছবিটা একটু বুঝলে মোটামুটি কাজ হয়ে যাবে। যে যখন আমরা কোনো একটা সয়েলের দুই দিকে ড্রেনেজ দিচ্ছি, এই অ্যারো চিহ্ন একদিকে মানে হচ্ছে ড্রেনেজ হচ্ছে একদিকে সিঙ্গেল ওয়ে, আর দুই দিকে ড্রেনেজ মানে দুই দিকে অ্যারো মানে হচ্ছে দুই দিকেই আপনার ওয়াটার কি হবে? পাস হবে। তো ক্লে লেয়ারের দুই পাশেই স্যান্ড আছে, এটা দ্বারা বোঝা যাচ্ছে যে দুই দিকেই কি ড্রেনেজ হবে। তাহলে আমাদের ড্রেনেজের আসলে পথটা কতটুকু ম্যাক্সিমাম? সেটা হচ্ছে এই যে h/2, HDR ইজিক্যালস টু হচ্ছে h ডিভাইডেড বাই 2। এটার কারণটা কি? ওয়াটার অনলি হ্যাজ টু ট্রাভেল টু দ্য নিয়ারেস্ট বাউন্ডারি কাটিং দ্য ম্যাক্সিমাম ডিস্টেন্স। তার মানে দুই দিকে যদি ড্রেনেজ থাকে সেই ক্ষেত্রে আমার ড্রেনেজ এরিয়াটা হয়ে যাবে টোটাল লেন্থ ডিভাইডেড বাই 2। আবারও বলছি, দুই দিকেই যদি ড্রেনেজ অ্যালাউ করা থাকে সেই ক্ষেত্রে আমার ম্যাক্সিমাম ড্রেনেজ পাথটা হবে টোটাল ডেপথ ডিভাইডেড বাই 2। তো এটা একটু দেখিয়ে নিলাম। আর যদি একদিকে ড্রেনেজ থাকে তাহলে হবে হচ্ছে এই যে ড্রেনেজ এরিয়া ইজিক্যালস টু হচ্ছে টোটাল ডেপথ। দেখেন পরবর্তীতে যদি সমস্যা না হয় সেই ক্ষেত্রে যেটা আছে এই যে দেখেন ড্রেইনড অ্যাট বোথ টপ অ্যান্ড বটম। এখানে কিন্তু বলে দিয়েছে যে দুই সাইডেই কিন্তু ড্রেনেজ আছে, মানে অর্থাৎ দুই সাইডেই পানি বের হওয়ার জায়গা আছে। তাহলে আমাদের যেই থিকনেসটা অর্থাৎ HDR, সেই HDRটা হয়ে যাবে কি h ডিভাইডেড বাই 2। তাহলে দেখেন এই যে একটা ছিল হচ্ছে 25 মিলিমিটার যেটা ল্যাবে করছেন ডিভাইডেড বাই 2, আর আরেকটা হচ্ছে ফিল্ডের জন্য হচ্ছে 2 মিটার 2 ডিভাইডেড বাই 2 কেন আসছে সেটা তো এইমাত্র ব্যাখ্যা করলাম। আর আমাদের এই টাইম ফিল্ডে কতটুকু সময় লাগছে সেটা হচ্ছে 14.44 ডেজ। ল্যাবে যেই সয়েলের জন্য আপনার 3 মিনিট সময় লাগতো 50% কনসলিডেশন কমপ্লিট করতে, সেটা কিন্তু আপনি যখন ফিল্ডে টেস্ট করতে যাবেন বা ফিল্ডে করবেন তখন আপনার সেই কনসলিডেশন হতে সময় লাগবে হচ্ছে 14 দিন। 14.5 ধরেন হচ্ছে প্রায় 15 ডেজ। বুঝতে পেরেছেন? এই হচ্ছে পার্থক্য। আর একটা দেওয়া আছে সেটা হচ্ছে একটু দেখে নেন যে
বলেছে যে হাউ লং ইন ডেজ উইল ইট টেক ইন দ্য ফিল্ড ফর 30% প্রাইমারি কনসলিডেশন টু অকার। যদি 50% হতে 14 দিন লাগে তাহলে 30% হতে কত দিন লাগবে সেটার একটা ইকুয়েশন। তো সেটার জন্য আমাকে যেটা জানতে হবে যে আমাদের ডিগ্রি অফ কনসলিডেশন ইজ ইকুয়াল সমানুপাত মানে প্রপোর্শনাল টু হচ্ছে টাইম ফ্যাক্টরটা হচ্ছে আমাদের এই ডিগ্রি অফ কনসলিডেশনের প্রপোর্শনাল কাইন্ড অফ। তো সেটা যেটা হচ্ছে যদি এটা হয় যে আমাদের 30% কনসলিডেশন হতে কতটুকু সময় লাগে আর 50% হতে কতটুকু সময় লাগে, তো এই জিনিসটা হচ্ছে আমরা এইভাবে বের করতে পারি যে টোটাল টাইম ইজ প্রপোর্শনাল টু ইউ স্কয়ার। ইউটা কি? ডিগ্রি অফ কনসলিডেশন। ডিগ্রি অফ কনসলিডেশন বলতে বোঝাচ্ছি যে কত পার্সেন্ট, 50% হচ্ছে নাকি হচ্ছে 30% হয়েছে নাকি 100% হয়েছে, সেটা এই হচ্ছে এর রিলেশন। তো সেই ক্ষেত্রে দুইটা যদি হচ্ছে একটার হচ্ছে প্রপোর্শনাল হয় সেই ক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি যে T1 ডিভাইডেড বাই T2 ইজ ইকুয়ালস টু হচ্ছে U1 স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে U2 স্কয়ার। এই স্কয়ারটা ভুলে গেলে চলবে না, পরীক্ষার সময় হচ্ছে শুধুমাত্র খালি ইউ লেখা চলে আসলে হবে না, স্কয়ারটা মাথায় রাখতে হবে। এইটা হচ্ছে এটার ইকুয়েশন। তো সেই ক্ষেত্রে যেটা হয় যে 14.44 ডেজ লেগেছিল কোন সময় 50% করতে, ফিল্ডে 50% করতে হচ্ছে সময় লেগেছিল হচ্ছে 14 দিন। তাহলে 50 স্কয়ার ডিভাইডেড বাই আমার লাগবে কতটুকু 30% লাগবে, তাহলে 30-এর জন্য আমার T2, তাহলে T2 বের হয়েছে হচ্ছে 5.2 ডেজ, 5.2 ডেজ। ঠিক আছে, তাহলে সেটা দেখে বোঝা যাচ্ছে যে 50%-এ যদি 14 দিন হয় 30% কনসলিডেশন হতে তার আগেই হয়ে যাবে, তাই না? কম সময় লাগবে। এই হচ্ছে বিষয়। তো আশা করি এই পর্যন্ত মোটামুটি যতটুকু দেখেছেন শিখতে পেরেছেন। আজকে এইটুকুই, এই চ্যাপ্টারের হচ্ছে আমরা এতটুকুই দেখব কম্প্রেসিবিলিটি অফ সয়েলের জন্য। আর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করার কথা ছিল যেটা এখন আমি করে দিচ্ছি। এই যতটুকু আজকে ম্যাথমেটিক্যাল যত কিছু দেখালাম সব কিছুই কিন্তু প্র্যাকটিস করবেন। আপনাদের একটা অ্যাসাইনমেন্ট আমি দিয়ে দেবো, সেখানেও এই ম্যাথগুলো থাকবে, আপনারা সেখান থেকে প্র্যাকটিস করে তারপর হচ্ছে আসবেন। আচ্ছা, আর যতটুকু বোঝার দরকার হয় সেটা হচ্ছে আজকের যে ক্লাস রেকর্ডেড ক্লাসটা দিয়ে দিব সেটা দেখে বুঝে নেবেন, কমপ্লিটলি ম্যাথটা বুঝে নেবেন। ঠিক আছে, হুবহু ম্যাথটার পরীক্ষা আসবে না, তো যার কারণে কিছুটা চেঞ্জ হলে আপনার কিন্তু কনসেপ্ট অনুযায়ী আপনাকে আগাতে হবে। আচ্ছা, এইখানে কিছু গ্রাফ ছিল যে আমাদের যে হচ্ছে সেটেলমেন্ট প্রোফাইল অর্থাৎ হচ্ছে যদি সেটা ক্লে সয়েল হয় অথবা হচ্ছে স্যান্ড হয়, ক্লে সয়েল হয় অথবা স্যান্ড হয়, সেই ক্ষেত্রে আমাদের এই সেটেলমেন্ট প্রোফাইলটা কীরকম হবে। এই যে এটা হচ্ছে সেটেলমেন্ট প্রোফাইল। তো ক্লে এর জন্য দুইটা দেওয়া আছে, ক্লে এর জন্য দুইটা এবং হচ্ছে স্যান্ডের জন্য দুইটা। তো এই দুইটা জিনিস, এগুলো এই চারটা জিনিস একটু হচ্ছে নিজেরা দেখে নেবেন বা নিজেরা একটু জিনিসটা বোঝার ট্রাই করবেন, পরীক্ষার সময় আসতে পারে। পরীক্ষার সময় আপনাকে ডিসক্রাইব করতে হবে না, শুধুমাত্র কোশ্চেন আসলে আপনাকে এই জিনিসটা কিন্তু আঁকতে হবে। ঠিক আছে, সুন্দর মতো আপনারা হচ্ছে ফিগার এঁকে সেটার ডেসক্রিপশনে লিখবেন যে কোনটা কী ধরনের সেটেলমেন্ট, এটাই আর কি। তো এইটা ছিল হচ্ছে কম্প্রেসিবিলিটি অফ সয়েল যেই টপিকটা আছে সেইটার হচ্ছে শেষ কথা। এতটুকুই আর কি পরীক্ষার জন্য আমি শেষ করছি। আশা করি এর মধ্যেই সব কিছু আপনারা পেয়ে যাবেন। আর আজকে হচ্ছে আমি আপনাদের সাথে যে জিনিসটা শেয়ার করেছি, যদি আপনারা হচ্ছে ক্লাস ওয়ার্কে যান, ক্লাস ওয়ার্কে দেখবেন হচ্ছে এই যে শেয়ার স্ট্রেংথ অফ সয়েল। ঠিক আছে, এই টপিকটা শেয়ার স্ট্রেংথ অফ সয়েল। তো এই জিনিসটা একটু শুরু করে দিই, আগামীকালকে আমাদের আবার ক্লাসে এটা আলোচনা হবে, সমস্যা নেই। শেয়ার স্ট্রেংথ অফ সয়েল দুইটাই আছে, বইয়ের অংশটাও আছে এবং বইয়ের সাথে আমার যে লেকচার স্লাইড যেটা থেকে আমি আপনাদের সহজে বোঝানোর ট্রাই করি, দুইটা জিনিসই আপনাদের দিয়ে দিয়েছি যদি বুঝতে সমস্যা হয় সেই জন্য। তো এইটা হচ্ছে বই থেকেই অংশ, বইয়ের অংশটাকেই হচ্ছে আমি একটু গুছিয়ে আপনাদের জন্য একটা স্লাইড রেডি করে রেখেছি। শেয়ার স্ট্রেংথ অফ সয়েল আমি বেশিক্ষণ দেখাবো না, মানে যতটুকু আমাদের সময় আছে ততটুকুর মধ্যে যতটুকু হয়। আজকে আমরা জাস্ট
ইনিশিয়েট করছি, কালকে আমরা এই জিনিসটা বিস্তারিত দেখব। এবং এখানে খুব বেশি ম্যাথ নেই, ছোট কিছু ম্যাথ আছে যেটা হচ্ছে আমরা একদিনেই শেষ হয়ে যাবে কালকে। শেয়ার স্ট্রেংথ অফ সয়েল, এখানে অ্যাকচুয়ালি কী কী ঘটনা ঘটে বা শেয়ার স্ট্রেংথ বলতে আমরা কি বুঝি। আশা করি শেয়ার বলতে আপনারা মোটামুটি এখন অনেক কিছুই শিখেছেন, শেয়ারের ফলে কি হয় না হয়। তো সয়েলের এরকম একটা শেয়ার স্ট্রেংথ আছে, ঠিক আছে। সেটা যেটা হচ্ছে, সেটা যদি ডেফিনেশন আকারে বলি, সেটা হচ্ছে যে শেয়ার স্ট্রেংথ ইজ এ সয়েলস ইন্টারনাল রেজিস্ট্যান্স টু স্লাইডিং অ্যালং এনি প্লেন। আমাদের সয়েল সিস্টেম যেটা থাকবে সেটার মধ্যে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকবে যেটা তাকে স্লাইডিংয়ে ফেল করতে কি বাধা দেবে, তাই না। তো যখন হচ্ছে এই শেয়ার স্ট্রেংথটা ক্রস করে যাবে তখনই সেই সয়েলটা স্লাইড করবে। তো এই বিষয়টাই হচ্ছে আমরা এই চ্যাপ্টারে দেখব, শেয়ার স্ট্রেংথ অফ সয়েলে। তো যদি শেয়ারিং রেজিস্ট্যান্স অথবা হচ্ছে শেয়ার স্ট্রেংথ এই জিনিসটাকে আপনি ভালো মতো বোঝেন, সেই ক্ষেত্রে আপনার জন্য এই বেয়ারিং ক্যাপাসিটি, স্লোপ স্টেবিলিটি অ্যান্ড ল্যাটারাল আর্থ প্রেশার, এই বিষয়গুলো বুঝতে সুবিধা হবে। তো বেয়ারিং ক্যাপাসিটিটা অবশ্যই নেক্সট আপনাদের যে সেমিস্টারগুলো আছে সেখানে হচ্ছে আপনারা শেখা শুরু করবেন। তারপর হচ্ছে স্লোপ স্টেবিলিটি, এইটাও আপনারা নেক্সট যে সেমিস্টারটা আছে সেখানে দেখবেন। কিন্তু ল্যাটারাল আর্থ প্রেশার এই জিনিসটা হচ্ছে আমরা এই সেমিস্টারেই দেখব। আপনাদের যে আগামী আরও 3টা ক্লাস বাকি আছে, আমরা আশা করি সেখানে হচ্ছে ল্যাটারাল আর্থ প্রেশার এই বিষয়টা সম্পর্কে আরও আলোচনা করব বা শেখাবো। তো এটা করার আগে আমাদের শেয়ার স্ট্রেংথ সম্পর্কে জানতে হবে, যে কিভাবে সয়েলের ভেতরে ইন্টারনাল যে স্ট্রেংথটা আসে, কোন কোন কারণে আসে, কি কি ফ্যাক্টর আছে যেগুলো হচ্ছে এগুলোকে ডমিনেট করে। তো এই যে একটা সুন্দর মতো একটা ইকুয়েশন দেখতে পাচ্ছেন, ইকুয়েশনটাকে বলা হচ্ছে মোর কুলম্ব ফেইলিওর ক্রাইটেরিয়া। এখান থেকে আমরা জানতে পারবো যে কতটুকু স্ট্রেংথের জন্য আমাদের যে সয়েলটা আছে সেই সয়েলটা ফেল করতে পারে। তো সুন্দর মতো দেখতেই পাচ্ছেন যে এখানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি টাউ দ্বারা হচ্ছে শেয়ার স্ট্রেস বোঝায়। তা সেই একই জিনিস দিয়েই আমরা হচ্ছে শেয়ার স্ট্রেংথ বোঝাচ্ছি, টাউ, ঠিক আছে। টাউ এইটা হচ্ছে আমাদের শেয়ার স্ট্রেস। তো সয়েলের ক্ষেত্রেও সেম জিনিস, টাউ এফ ইজ ইকালস টু সি প্রাইম প্লাস হচ্ছে সিগমা প্রাইম। সিগমা সম্পর্কে সবাই জানেন, সিগমাটা হচ্ছে কি সিগমা প্রাইমটা কি ইফেক্টিভ স্ট্রেস, সয়েলের ইফেক্টিভ স্ট্রেস। যে স্ট্রেসটা কি সয়েল সলিডের ভেতরে যে স্ট্রেসটা ট্রান্সমিট হয়। আর ট্যান ফাই প্রাইম, ঠিক আছে, এইটা হচ্ছে একটা স্লোপ, ট্যান ফাই প্রাইম। তো আপনারা নিশ্চয়ই হচ্ছে এই যে সি প্রাইম এবং হচ্ছে ফাই প্রাইম এই দুটো সম্পর্কে একটু কম জানেন, এই দুইটা সম্পর্কে একটু আলোচনা করে দেই। আমাদের যে কোনো ধরনের সয়েল সিস্টেম আছে, সেই সয়েল সিস্টেমে দুইটা বিষয় থাকে, যে দুইটা বিষয়ের জন্য সয়েলের বন্ডিংটা টিকে থাকে, অর্থাৎ তার ভেতরে যে কেমিক্যাল বন্ড বলেন বা যেটাই বলেন সেই জিনিসটা থাকে। তো এই যে সি, এটা হচ্ছে কোহেশন শব্দ আপনারা আগেও শুনেছেন, ফ্লুইড মেকানিক্স হয়তো কোহেশন সম্পর্কে জেনেছেন। তো সয়েলের ভেতরেও এই কোহেশনটা আছে, অর্থাৎ একটা পার্টিকেল সয়েলের আর একটা পার্টিকেলকে এর দুজনের মধ্যে যে ফোর্স, অ্যাট্রাকটিভ ফোর্স, এই ফোর্সটা হচ্ছে কোহেশন। কেমিক্যাল আর ইলেকট্রোস্ট্যাটিক বন্ডিং অফ পার্টিকেলস, এইটা হচ্ছে কোহেশন। এবং মজার বিষয় হচ্ছে এই স্যান্ডের ক্ষেত্রে এই কোহেশনটা নেই, ঠিক আছে। আপনি যদি আপনার হাতে কিছুটা স্যান্ড নেন, স্যান্ড নিলে সেটা যদি আপনি হচ্ছে এরকম আবার হাত থেকে ছেড়ে দেন, দেখবেন যে প্রত্যেকটা পার্টিকেল আলাদা আলাদাভাবে পড়ে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু আপনি যদি একটু কাদামাটি নেন, কাদামাটি নিয়ে যদি হাতে একটু চাপ দেন, চাপ দেওয়ার পর সে কিন্তু অনেকক্ষণ সেই কাদামাটি কী করে, একটার সাথে আরেকটা অ্যাট্রাক্টেড হয়ে থাকে, অ্যাটাচড হয়ে থাকে। তো এই যে জিনিসটা যেটা হয় সেটা একমাত্র এই কোহেশনের কারণেই হয়, অর্থাৎ ক্লে যেই সয়েলটা আছে সেই কাদামাটির মধ্যে এই কোহেশনটা থাকে, যার কারণে আপনি যখন হাতে নেন তখন আপনি সেটাকে যদি একটা শেপ দেন, তো শেপটা সে বজায় রাখে। কিন্তু স্যান্ডের ক্ষেত্রে সেই জিনিসটা হয় না, ঠিক আছে। স্যান্ডের ক্ষেত্রে এই জিনিসটা হয় না। তো না হওয়ার কারণটা হচ্ছে এখানে কোনো কোহেশন নেই, এক্ষেত্রে কোনো কোহেশন নেই। তো যদি কোহেশন নাও থাকে তারপরেও তো তাকে
তার শেয়ার স্ট্রেংথটা মেনটেন করার জন্য তার ভেতরে অন্য কোনো ধরনের ফোর্স কাজ করতে হবে, তাই না? সেইটার নাম হচ্ছে ফ্রিকশন অ্যাঙ্গেল। এই যে ছবিতে দেখতেই পাচ্ছেন যে একটা পার্টিকেল আর একটা পার্টিকেলের সাথে কি ফ্রিকশন হচ্ছে, ফ্রিকশন। এই ফ্রিকশনটা থাকার কারণেই আমাদের সয়েলগুলো লোড বেয়ার করতে পারে, তো এই দুইটার কম্বিনেশনের ফলে আমরা যেই স্ট্রেসটা পাই বা ইন্টারনাল রেজিস্ট্যান্সটা পাই সেইটাই হচ্ছে সয়েলের শেয়ার স্ট্রেংথ। তো এই ইকুয়েশনটা এরকম যে সি প্লাস হচ্ছে সিগমা tan phi প্রাইম। তো সিগমাটা কেন আসতেছে সেটাও আমি বলবো যে কিভাবে আর কি জিনিসটা আসে। শেয়ার স্ট্রেংথ ইজিক্যালস টু হচ্ছে টাউ ইজিক্যালস টু হচ্ছে সি প্লাস হচ্ছে সিগমা tan phi। আমি ইকুয়েশনটা আবার এখানে ছোট করে লিখি, টাউ ইজিক্যালস টু সি প্লাস সিগমা tan phi, যেখানে ফাইটা কি ফ্রিকশন অ্যাঙ্গেল, এই যে পার্টিকেল টু পার্টিকেলের মধ্যে ফ্রিকশন অ্যাঙ্গেল। এটা অ্যাভারেজ একটা হিসাব করা হয় যে কোনোভাবেই হোক। তো ফ্রিকশন অ্যাঙ্গেল এবং এবং এইখানে যে কোহেশন আছে বা ফ্রিকশন অ্যাঙ্গেল আছে, এই দুইটা কিন্তু ল্যাব টেস্টের মাধ্যমে এর ভ্যালু বের করা যায়, ল্যাব টেস্ট করার মাধ্যমে বের করা যায়। তো আমাদের এইখানে জাস্ট আমি হচ্ছে ল্যাব টেস্টগুলো কীভাবে করে অতটা ডিটেলসে যাব না, শুধুমাত্র আপনাদের আইডিয়া দিয়ে রাখবো। আপনাদের জিওটেক সেশনাল আছে, পরের সেমিস্টারও আছে, সেইখানে হচ্ছে এগুলো সম্পর্কে ডিটেলসে জানবেন যে কীভাবে এই জিনিসটা বের করে এবং কেন লাগবে সেটা তো আমি বলেই দিচ্ছি যে আপনাদের এখানে সি এবং হচ্ছে ফাই এই দুইটা ভ্যালু থেকে কি হবে শেয়ার স্ট্রেংথ বের হবে, কোহেশন এবং হচ্ছে ফ্রিকশন অ্যাঙ্গেল। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের মেইন ইকুয়েশন। আচ্ছা দেখেন, আমাদের y ইজিক্যালস টু mx প্লাস সি একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, তাই না? y ইজিক্যালস টু mx প্লাস সি। তো এই এমটা কি? এমটা হচ্ছে স্লোপ, এমটা হচ্ছে স্লোপ। এখন আমি যদি এই জিনিসটাকে এইভাবে লিখি তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। তো ওয়াই অ্যাক্সিসে এখন এখানে আমি লিখলাম টাউ ইজিক্যালস টু সি প্লাস হচ্ছে সিগমা tan phi। দেখেন এইখানে এইটা হচ্ছে আমাদের যে স্ট্রেট লাইন আছে, স্ট্রেট লাইনের ইকুয়েশন। তো আমাদের যে শেয়ার স্ট্রেংথের যে ইকুয়েশন সেইটাও কিন্তু সেম স্ট্রেট লাইনের ইকুয়েশনটাকেই ফলো করছে। এই যে আপনারা অরেঞ্জ কালারের যে লাইনটা দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে সেই স্ট্রেংথ লাইনের সেই স্ট্রেট লাইনটা। ওকে, তো এখন দেখেন এইখানের এই সি হচ্ছে কি কোহেশন, এইখানের এই সি হচ্ছে কোহেশন, ফাই হচ্ছে অ্যাঙ্গেল, ফ্রিকশন অ্যাঙ্গেল, পার্টিকেল টু পার্টিকেলের মধ্যে যে ফ্রিকশন অ্যাঙ্গেল সেটা, আর সিগমাটা হচ্ছে কি এক্সের মতো একটা ভ্যারিয়েবল। এক্সটা কি ছিল? ভ্যারিয়েবল ছিল, আর ওয়াইটা কি সেটাও একটা ভ্যারিয়েবল ছিল। তো এইখানে দেখেন এইখানে সিগমাটা হচ্ছে সেই এক্স মানে ভ্যারিয়েবল, এবং সেটা কোনটা? সেটা হচ্ছে নর্মাল স্ট্রেস। তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে একটা সুন্দর মতো একটা গ্রাফ প্লট হয়ে গিয়েছে। এই দিক বরাবর হচ্ছে আমাদের নর্মাল স্ট্রেস, আর এই দিক বরাবর হচ্ছে আমাদের শেয়ার স্ট্রেস, তাই না? নর্মাল স্ট্রেস এবং হচ্ছে শেয়ার স্ট্রেস। এবং যেটা আর কি বলা হয় যে এই যে দেখতেই পাচ্ছেন যে পয়েন্ট এ, পয়েন্ট বি এবং হচ্ছে পয়েন্ট সি, এই তিনটা জিনিস অ্যাকচুয়ালি কি বোঝায়? পয়েন্ট এই লাইনের নিচে যারা আছে, এই লাইনের নিচে যেই পয়েন্টটাই ধরেন না কেন, সেই পয়েন্টে ধরেন এখানে পয়েন্ট এ ধরেছে, তাই না? তাহলে পয়েন্ট এ এর জন্য একটা শেয়ার স্ট্রেংথ আছে টাউ এ। তো এই শেয়ার স্ট্রেংথটা কি বা শেয়ার স্ট্রেসটা কি? ওই সয়েলটার জন্য স্টেবল কন্ডিশন, ওই সয়েলটা হচ্ছে স্টেবল কন্ডিশন। ধরেন একটা সয়েলের ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 10, একটা সয়েলের ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 10। তো এই বি পয়েন্টটা ধরেন 10-এ আছে, এ পয়েন্টটা ধরেন আছে হচ্ছে কততে আছে, ধরেন হচ্ছে 8-এ আছে, 8 বা 7 যেটাই হোক। তাহলে 10-এর থেকে কম সেটা কি স্টেবল কন্ডিশন। ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে 10, ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে 10। এখন যেটা হয় সেটা হচ্ছে যে আমরা যখন কোনো একটা সয়েলের এরকম শেয়ার স্ট্রেস বের করব, সেই ক্ষেত্রে কোনো একটা পয়েন্টের ভ্যালু যদি এই লাইনের নিচে থাকে, আবারও বলছি এই লাইনটা হচ্ছে কি থ্রেশহোল্ড, ঠিক আছে? এই লাইনের নিচে যত ভ্যালু আছে সবগুলো কি স্টেবল, এই লাইনের উপরে যেটা আছে সেটা কি
আনস্টেবল, অর্থাৎ ফেল করে যাবে। আর এর উপরে যদি কোনো পয়েন্ট চলে আসে সেটা কি নন এক্সিস্টেন্ট, মানে ফিজিক্যালি পসিবল না, এই যে ফিজিক্যালি ইম্পসিবল স্টেট। এর কারণটা কি, যেই সয়েলটার ক্যাপাসিটি হচ্ছে 10, সে তো 10এই ফেল করে যাবে, তাই না? তো তার তো পক্ষে 12 পর্যন্ত যাওয়াই পসিবল না। সুতরাং এইখানে এমন কোনো পজিশন আসবে না যেই ক্ষেত্রে আপনার সয়েলের শেয়ার স্ট্রেসের ভ্যালু কোথায়, এরকম পয়েন্ট সি বা হচ্ছে যে কোনো একটা পয়েন্ট এই লাইনের উপরে কোনো একটা ভ্যালু চলে আসবে। ঠিক আছে, এই লাইনের উপরে কোনো একটা ভ্যালু চলে আসবে, এরকম কোনো কন্ডিশন আসবে না। এই হচ্ছে এই যে কনসেপ্টটা, এইটাই হচ্ছে আমাদের মোর কুলম ফেইলার ক্রাইটেরিয়া, যেখানে আমরা নর্মাল স্ট্রেসের সাথে শেয়ার স্ট্রেসের কম্বিনেশনে আমরা পয়েন্টগুলোকে ডিসকাস করব, যে কোন পয়েন্টে স্টেবল আছে আর কোন পয়েন্টে আনস্টেবল আছে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই রাখি। আগামীকাল আমরা এখান থেকে শুরু করব, যতটুকু আর কি শেষ করলাম আজকে। আপনাদের সাথে আর কি কালকে আবার আমাদের সময় মতো ক্লাস হবে, এবং আশা করি হচ্ছে আপনারা আজকের ক্লাসটা রেকর্ডেড, যেহেতু রেকর্ড করা আছে আপনাদের দিয়ে দেবো, আপনারা হচ্ছে কাইন্ডলি বাসায় বসে দেখে নিয়েন, যারা যারা আর কি ক্লাস করতে পারেন নাই, এই আর কি। আর কারো কোনো কিছু বলার না থাকলে আমরা ক্লাসটা শেষ করতে পারি, সবাই লিভ নিতে পারেন। সবাইকে ধন্যবাদ।